বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের গতদিনে যেসব আলোচনা করা হয়েছিল ক্লাসে, সেগুলো আবার একবার রিভিশন হবে। এটি ছিল রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়। অধ্যায়টির নাম ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। আলোচনা করা হয়েছিল ল্যাবে দুর্ঘটনার কারণ, কি কি কারণে ল্যাবে দুর্ঘটনা ঘটে। সেটা হলো অসতর্কতার কারণে ঘটতে পারে, বিভিন্ন রাসায়নিক পদার্থের কারণে ঘটতে পারে, অসাবধানতার কারণে হতে পারে এইসব। তারপরে ল্যাবরেটরির ব্যবহার বিধি। ল্যাবরেটরি ব্যবহার বিধি বলতে ল্যাবরেটরিতে কীভাবে চলাফেরা করতে হবে, পোশাক পরিচ্ছদ কেমন হবে, পোশাক পরিচ্ছদে অ্যাপ্রন থাকতে হবে, জুতা পরতে হবে, মেয়েদের চুল খুলে রাখা যাবে না, এইসব। মাস্ক ব্যবহার করতে হবে, হ্যান্ড গ্লোভস, তারপরে নিরাপদ চশমা ইত্যাদি। তারপরে আলোচনা করা হয়েছিল রাসায়নিক বিশ্লেষণ। রাসায়নিক বিশ্লেষণ দুই প্রকার ছিল। একটা হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ, যেটা শনাক্তকরণে ব্যবহার করা হয়। আরেকটা মাত্রিক বিশ্লেষণ। মাত্রিক বিশ্লেষণ টাইট্রেশন, এখানে ভর বা আয়তন পরিমাপ করা হয়। তারপরে আলোচনা করা হয়েছে ল্যাবে যেসব ব্যবহৃত গ্লাস সামগ্রী ইউজ বা ব্যবহার করা হয়, সেগুলো ছিল বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, ফানেল ইত্যাদি। এইসব ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। সুবিধা প্রচুর পরিমাণে, যেহেতু কাজ সামগ্রী খুব ভালোভাবে পরিষ্কার করা যায়, এবং অসুবিধাও আছে। অসুবিধা অসতর্কতা হলে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে। আর এইসব কাজ সামগ্রী যেসব পরিষ্কারকরণের বিষয় ছিল, এসব নিয়ে আলোচনা করা হয়েছিল। যে কাজ সামগ্রী পরিষ্কারকরণে যেমন ডেকন 90, ইথানল, ক্রোমিক অ্যাসিড, অ্যাসিটন ইত্যাদি ব্যবহার করে পরিষ্কার করা যায়। তারপরে আলোচনা করা হয়েছিল ব্যালেন্স সম্পর্কে। ব্যালেন্স হচ্ছে রাসায়নিক ভর বা আয়তন পরিমাপ করা হয়। এটা দুই ধরনের ব্যালেন্স আমরা রসায়নাগারে ল্যাবে ব্যবহার করি। একটা হচ্ছে রাসায়নিক ব্যালেন্স বলা হয় পল মুঙ্গে ব্যালেন্স ও সার্টোরিয়াস ব্যালেন্স যেটি। আরেকটি হচ্ছে সংখ্যা গণনা পদ্ধতি বা ডিজিটাল ব্যালেন্স। তবে এখন ডিজিটাল ব্যালেন্স বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে এবং এতে ভুলের পরিমাণ অনেক কম হয়। তাছাড়া তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। যে বলা হয়েছিল প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেসব পদার্থ বায়ু, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয় না, অর্থাৎ স্বাভাবিকভাবে এদের সঙ্গে বিক্রিয়া করে না, এবং যাদের তৈরি দ্রবণের ঘনমাত্রা অনেক দিন পর্যন্ত অপরিবর্তিত থাকে, সেগুলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে যে অনার্দ্র সোডিয়াম কার্বনেট দ্রবণ, পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ এবং অক্সালিক অ্যাসিড ইত্যাদি। আবার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বিপরীত, যে সকল রাসায়নিক পদার্থ বায়ু, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয় এবং যাদের তৈরি দ্রবণের ঘনমাত্রা অনেকদিন পর্যন্ত অপরিবর্তন থাকে না, অর্থাৎ পরিবর্তন হয়ে যায়, ঘনমাত্রা পরিবর্তিত হয়, সেগুলোকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে সকল তীব্র অ্যাসিড গুলি, তীব্র ক্ষার, এইসব। এছাড়া বলা হয়েছিল যে প্রমাণ দ্রবণ যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে, অর্থাৎ দ্রবণের দ্রব্য কতটুকু দ্রবীভূত আছে সেটি জানা যায় বা জানা থাকে, তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। সেটিকে বলা হয় প্রমাণ দ্রবণ। এছাড়া আলোচনা করা হয়েছে মোলার দ্রবণ, মোলারিটি, মোলার দ্রবণ ও মোলারিটি, এইসব। তবে এইসব ভালো করে প্রথম থেকে যদি তোমরা ভালো করে পড়ো, একটু অনলাইন ক্লাসগুলো ভালো করে দেখো এবং বইয়ের সাথে সংযুক্ত থাকো, তাহলে রসায়নে তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। যাই হোক, এখন আজকের ক্লাস দ্বিতীয় পর্ব, অর্থাৎ পার্ট 2, এই অধ্যায় প্রথম ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। মোলারিটি
তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মোলারিটি বিষয়টি কি, যে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে একটা দ্রবণের মোলার ঘনমাত্রা বা মোলারিটি বলে। অর্থাৎ 1 লিটার দ্রবণে যত সংখ্যক মোল দ্রব দ্রবীভূত থাকে সেই সংখ্যা কি হলো তার মোলারিটি। যেমন সোডিয়াম কার্বনেটের 1 লিটার দ্রবণে যদি সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে, তাকে বলা হবে যে মোলারিটি 1, অর্থাৎ এটি একটি মোলার দ্রবণ। এখন মোলারিটি বুঝতে গেলে তার আগে জানা লাগবে মোলাল দ্রবণ কি। মোলাল দ্রবণ হল 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে বলা হয় মোলাল দ্রবণ। আর 1000 গ্রাম দ্রাবকে যত সংখ্যক মোল দ্রব দ্রবীভূত করা হয় সেই সংখ্যাটিকে বলা হয় মোলালিটি। যেমন এর একক ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয় মোল পার 1000 গ্রাম। নরমালিটি হল স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য ভর সংখ্যাকে দ্রবণের নরমাল ঘনমাত্রা বা নরমালিটি বলে। একে ফর্মালিটিও বলা হয়। এই নরমাল দ্রবণ বা নরমালিটিকে বড় হাতের এন বা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। শতকরা হার অর্থাৎ 100 ভাগের মধ্যে কতটুকু। স্থির তাপমাত্রায় 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রামে প্রকাশিত ভরকে দ্রবণের শতকরা হার বলে। যেমন যদি সোডিয়াম কার্বনেট 100 মিলিলিটারের মধ্যে 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত করা হয়, তাহলে এর শতকরা হার 5.3। এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম বা গাণিতিক সমস্যা, যেমন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 250 মিলিলিটার জলীয় দ্রবণে 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। দ্রবণটির ঘনত্ব যদি 1.1 গ্রাম পার মিলি এবং এই দ্রবণের ঘনমাত্রা বিভিন্ন এককে প্রকাশ বলতে মোলারিটিতে প্রকাশ করতে হবে, শতকরা হারে প্রকাশ করতে হবে, মোলালিটিতে প্রকাশ করতে হবে। যেমন প্রথমে শতকরা হার, অর্থাৎ 250 মিলি দ্রবণে দ্রবীভূত আছে 26.5 গ্রাম, সুতরাং 100 মিলি দ্রবণে দ্রবীভূত আছে যেটি বের করলে দেখা যাচ্ছে 10.6, তাহলে এখানে দ্রবণের ঘনমাত্রা 10.6%। এটি খুবই সহজ হিসাব, অর্থাৎ 100 ভাগের মধ্যে কতটুকু আছে সেটি হলো তার শতকরা হার। এখন আমরা মোলারিটি অর্থাৎ 1000 মিলিতে কতটুকু দ্রবীভূত আছে। যদি 100 মিলিতে 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে, তাহলে 1000 মিলিতে হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে যে 106 গ্রাম। এবার 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে তার ঘনমাত্রা আসবে 1 মোল, অর্থাৎ এর একক হবে 1 মোল পার লিটার, অর্থাৎ বা 1.0 এম দ্বারা প্রকাশ করা হবে। নরমালিটি 250 ml দ্রবণে দ্রবীভূত থাকবে 26.5 গ্রাম, তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং 1000 ml দ্রবণে দ্রবীভূত আছে, হিসাব নিকাশ করলে 106 গ্রাম। এখন সোডিয়াম কার্বনেটের যে তুল্য ভর, এর আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু সোডিয়াম এখানে 2টি আছে, তাহলে 53 দিয়ে ভাগ করলে এর গ্রাম তুল্য হচ্ছে 2। তাহলে সোডিয়াম কার্বনেট এখানে যে নরমালিটি 2 গ্রাম তুল্য। এখন মোলারিটি দ্রবণের আয়তন দেওয়া আছে 250 ml, দ্রবণের ঘনত্ব 1.1 গ্রাম পার মিলি। সুতরাং দ্রবণের ভর আয়তন ইন্টু ঘনত্ব করলে 275 গ্রাম হল। সুতরাং দ্রাবকের যে ভর 275 মাইনাস 26.5 দেখা যাচ্ছে 248.5 গ্রাম। এখন এই অঙ্কে দেখা যাচ্ছে 248.5 গ্রাম দ্রাবকের দ্রবীভূত রয়েছে 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট। সুতরাং 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকবে। হিসাব নিকাশ করে তোমরা দেখতে পাচ্ছ যে 106.64 গ্রাম। এখন সোডিয়াম কার্বনেট 1 মোল মানে 106 আণবিক ভর দিয়ে ভাগ করলে 1.006 মোল। তাহলে এখন এই অঙ্কের হিসাবে যে ঘনমাত্রা বা মোলালিটি আসলো 1.006। এবার তোমরা দেখতে পাচ্ছ যে মোলার দ্রবণ এটি প্রকাশ করা হয় ক্যাপিটাল এম দ্বারা, অর্থাৎ 1 এম। সেমি মোলার দ্রবণ, সেমি কথার অর্থ হচ্ছে অর্ধেক, অর্থাৎ ক্যাপিটাল M/2 ইজ ইকুয়াল টু 0.5 এম।
ডেসিমোলার দ্রবণ M/10 বা 0.1 m, এবং সেন্টিমোলার দ্রবণ M/100 অর্থাৎ 0.01 m। এখন আলাদা একটা গাণিতিক প্রবলেম দেখতে পাচ্ছ, যে 100 ml 0.15 m HCl যে দ্রবণ, এই দ্রবণ থেকে ml পানি যোগ করার পর এর ঘনমাত্রা কত হবে? এটি HCl এর দ্রবণ, আয়তন আছে 100 ml এবং ঘনমাত্রা দেওয়া আছে 0.15। তাহলে দ্রবণের আয়তন V1 100 ml, S1 0.15 m, V2 যেহেতু পানি যোগ করা হচ্ছে 50 মিলি, তাহলে 100 প্লাস 50 150 ml, তাহলে S2 সমান কত? আমরা জানি যে V1 S1 সমান V2 S2, অর্থাৎ S2 ইজ ইকুয়াল টু হিসাব নিকাশ করে 0.1 m। তাহলে এই গাণিতিক হিসাবে দেখা গেল এর ঘনমাত্রা আসলো 0.1 m। এসব অঙ্কগুলি খুবই সহজ, একটু প্র্যাকটিস করতে হবে। তেমনিভাবে তোমরা দেখছো 8 নম্বরে যে 100 ml 1.25 m H2SO4 দ্রবণ থেকে H2SO4 এর একটি সেমিমোলার দ্রবণ প্রস্তুত করতে কি করা প্রয়োজন? অর্থাৎ দ্বিতীয় যে ঘনমাত্রা সেটি দেওয়া আছে S2 সেমিমোলার অর্থাৎ 0.5 m। তাহলে এখানে প্রাথমিকভাবে H2SO4 এর যে আয়তন V1 সমান 100 ml, এর ঘনমাত্রা S1 সমান 1.25 m, এবং নেক্সট অর্থাৎ পরবর্তীতে যে ঘনমাত্রা আসবে সেটা হচ্ছে S2 সেমিমোলার 0.5 m। তাহলে আমাদের বের করতে হবে যে পরিবর্তিত যে আয়তন V2 ইজ ইকুয়াল টু কত? আমরা জানি V1 S1 সমান V2 S2, অর্থাৎ V2 ইজ ইকুয়াল টু আসলো, হিসাব নিকাশ করার পর দেখতে পাচ্ছ তোমরা 250 ml আসছে। আমাদের ছিল প্রথমে এটি 100 ml, অর্থাৎ 250 ml থেকে 100 ml বিয়োগ করলে 150 ml হয়, অর্থাৎ এই 150 ml পানি যোগ করলে তবে এটি সেমিমোলার দ্রবণ হবে। নাম্বার 9, যেমন বিভিন্ন পার্সেন্টেজের বিভিন্ন রাসায়নিক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করা। যেমন এখানে দেখতে পাচ্ছ 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করতে হবে। তাহলে 10% অর্থাৎ শতকরা 10 ভাগ। আয়তন যদি V 100 ml হয় তাহলে W ইকুয়াল টু 10 গ্রাম। যেহেতু এখানে সোডিয়াম কার্বনেট আণবিক ভর অর্থাৎ অ্যাটমিক মাস যেটা সেটা হচ্ছে 106 গ্রাম। তাহলে S1 কত? আমরা জানি S1 1000 W/mv। তাহলে এখানে S সমান হিসাব নিকাশ করে আসলো 0.9434, অর্থাৎ দ্রবণটির ঘনমাত্রা 0.9434 m। এমনিভাবে তোমরা বিভিন্ন 5%, 10%, 20%, 15%, যে কোনো পার্সেন্টেজের যে কোনো রাসায়নিক দ্রব্যের দেওয়া থাকলে ঘনমাত্রা নির্ণয় করতে পারবে। তোমরা যেমন দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি 20% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করতে হবে। এর অ্যান্সার কিন্তু দেওয়া আছে 1.887 m হবে। এটা তোমরা প্র্যাকটিস করবে। নাম্বার 11, 250 ml সোডিয়াম কার্বনেট দ্রবণে যদি 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে তাহলে দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করতে হবে। তাহলে এখানে V কত? 250 ml, W ইকুয়াল টু দেওয়া আছে 10.6, M ইকুয়াল টু 106, অর্থাৎ এই যে M সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর যেমন সোডিয়াম 23, কার্বন 12 এবং অক্সিজেন 16, হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে এর আণবিক ভর M সমান 106। তাহলে আমরা জানি S ইকুয়াল টু W/mv, সেখানে ওয়াশালেই এসে যাচ্ছে S ইকুয়াল টু 0.4 m, অর্থাৎ এই অঙ্কের যে বের করতে বলেছে ঘনমাত্রা মোলারিটিতে কত সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা সমান 0.4 m। এসব খুবই সহজ অঙ্ক, তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে ভালো করে। যেমন এরকম বেশ কিছু অঙ্ক দেওয়া তোমরা দেখতে পাচ্ছ যে 12, 13, 14, যেমন 250 ml 0.5 m সোডিয়াম কার্বনেট দ্রবণ থেকে কত আয়তন সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করা যাবে। এটা ডেসিমোলার
এর অ্যান্সারও দেওয়া আছে। আবার নম্বর 13তে দেওয়া আছে 250 ml ডেসিমোলার H2SO4 দ্রবণে কত গ্রাম H2SO4 থাকবে, এখানেও অ্যান্সার দেওয়া আছে। নাম্বার 14 200 ml 0.5 m সোডিয়াম ক্লোরাইড দ্রবণ থেকে কত আয়তন ডেসিমোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তৈরি করা যাবে। যাই হোক, তোমরা এই যে অনলাইন ক্লাসগুলি ভালো করে দেখবে এবং যে সমস্ত বন্ধু বা বান্ধবী এখনো অনলাইন ক্লাসের সাথে সংযোগ হতে পারেনি তাদেরকে ইনফর্ম করবে। বিশেষ করে রসায়নের যে ক্লাসগুলি, আমার ক্লাসগুলি তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে আলোচনা করবে যে কবে ক্লাস হয়। আমার ক্লাস সাধারণত রবিবার 10টায় হবে। এই সময় তোমরা ক্লাসগুলি দেখবে। এছাড়াও যে কোনো সময় দেখতে পারো, যেহেতু এটা রেকর্ডিং করে আপলোড দেওয়া হয়, যে কোনো সময় দেখতে পাবে। এবং রসায়নের বিশেষ করে প্রথম অধ্যায়ের যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা মোবাইল নম্বর, তো আমার মোবাইল নম্বর দেওয়া আছে তোমাদের, তোমরা আমার কাছে রিং করবে কিংবা যে ইন্টারনেটে কথা বলতে পারো, চ্যাটিং, যে কোনো প্রবলেম হলে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করবে। যাই হোক, এই কথা বলে আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে এবং শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। যেহেতু কোভিড-19 এখনো চলছে, চারিদিকে লকডাউন, বিশেষ করে এলাকা ভিত্তিক, তাই তোমরা সবাই বাড়িতে থাকবে। এদিকে অযথা এদিক সেদিক ঘোরাঘুরি করবে না, এই বলে আমি ক্লাস শেষ করছি। ধন্যবাদ, খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।